দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের রোগ নিয়ে এবং রোগের চিকিৎসা নিয়ে, এবং জানতে চাই ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যাগুলোর পিছনের গল্পগুলো। আজকে তেমন একটি গল্প নিয়ে আমরা হাজির হয়েছি, যেই রোগে পুরো বিশ্ব একসময় কেঁপে উঠেছিল। তা হচ্ছে কোভিড-19 বা স্বাভাবিক ভাষায় যাকে বলে করোনা। আবার নতুন করে 2025 সালে আমরা দেখছি বাংলাদেশে এ ধরনের রোগী আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বর্তমানে এর অবস্থা কি সে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা তাই রেখেছি করোনার বর্তমান প্রকোপ। আমাদের সাথে আছেন দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার শেখ শাহিনুর হোসেন, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডক্টর ASM ফাতে আকরাম দোলন, তত্ত্বাবধায়ক 250 শয্যা শ্যামলী টিবি হাসপাতাল। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ডক্টর শেখ শাহিনুর হোসেন, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, এই যে হঠাৎ করে এবার করোনার প্রকোপ বেড়ে গেল, এই প্রকোপের পিছনে গল্পটি একটু জানতে চাই, কেন হচ্ছে? এটা আসলে হঠাৎ করেই বাড়েনি। করোনা কিন্তু আগেও ছিল, এখনো কিন্তু আছে। আমাদের এখন এই যে মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা ভাইরাল ফ্লুর একটা মাস যায়, তখন দেখা যাচ্ছে যে এর প্রকোপতা কেন বাড়লো। প্রথমে আসলে ইন্ডিয়াতে ধরা পড়লো, তারপর ওইখান থেকে আবার বাংলাদেশে ট্রান্সমিট হলো। ICDRB আর IDCR এরা একটা সার্ভেলেন্স প্রোগ্রাম করে যে ইনফ্লুয়েঞ্জা যাদের আছে, সর্দি কাশি, নর্মাল সর্দি কাশি যারা ভোগে, এই সমস্ত রোগী নিয়ে তারা সার্ভেলেন্স করে। সেক্ষেত্রে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে কোনটা ইনফ্লুয়েঞ্জা আর অন্য কোনো রোগ আছে কিনা। সেইখানে সার্ভেলেন্স করতে দেখা গেল যে গত বছর এই বছর মে মাসের দিকে, এপ্রিল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা কোভিডের রোগী শনাক্ত হলো। এই কোভিড কিন্তু আগেও ছিল, কিন্তু এটা একটা নতুন একটা ওমিক্রনের নতুন একটা ভেরিয়েন্ট, JN1 ভেরিয়েন্ট আবিষ্কার হলো। তারপর দেখা যাচ্ছে যে এটা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় এই করোনার প্রকোপটা দেখা দিচ্ছে। কিন্তু আসলে করোনা আগেও ছিল, 21 সালের পর থেকেও কিন্তু করোনা রোগী ছিল, সবসময় ডায়াগনোস হয়ে আসছে, কিন্তু এখন একটু প্রকোপটা বেড়েছে, এই আর নাথিং এলস। কারণ কি? কারণ হচ্ছে যে এখন যে ওমিক্রনের যে ভ্যারিয়েন্টটা আবিষ্কার হয়েছে, এটা খুবই ইনফেকশাস, প্রচুর দ্রুত ছড়ায়, একজনের থেকে আরেকজনের দ্রুত ছড়াচ্ছে। এই কারণেই মনে হচ্ছে যে আর একটা বাইট আসছে আর কি। ডক্টর ফাতেমা আকরাম, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখছি যে আমাদের দেশে একটু বেড়ে গেছে, যদিও পরিসংখ্যান কি বলছে সেটা আপনার কাছে একটু জানবো, সাথে এটিও জানতে চাই যে বিশ্বব্যাপী এর অবস্থাটা কি। ধন্যবাদ। আমরা যদি সারা বিশ্বের কথা চিন্তা করি, এখন পর্যন্ত প্রায় 70 কোটি মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে একদম প্রথম থেকে কোভিডে, এবং এই 70 কোটির মধ্যে 90 লাখেরও বেশি মানুষ সারা বিশ্বেই মারা গেছে। আর আমাদের দেশের কথা যদি চিন্তা করি, বর্তমান যে ভ্যারিয়েন্ট সেটার কথা যদি চিন্তা করি, তাহলে বর্তমান ভ্যারিয়েন্টে যে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ঢাকা, যশোর বিভিন্ন জায়গায় অনেকে আক্রান্ত হচ্ছে, কিন্তু এই আক্রান্তর হারটা আমাদের প্রথম ঢেউয়ে যেটা ছিল সেরকম না, বা এই আক্রান্তের কারণে যে এখন পর্যন্ত অনেকজন আক্রান্ত হয়েছে, অনেকজন মারা গেছে, বিষয়টাও সেরকম না। গতকাল একজন মারা গেছে সিলেটে, এবং এখন পর্যন্ত এই জানুয়ারি মাস থেকে জুলাই মাসের আজকের দিন পর্যন্ত প্রায় 24 জন মানুষ মারা গেছে, যাদের আসলে এই ওমিক্রন ভ্যারিয়েন্টের ছাড়াও তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। কারো ডায়াবেটিস, প্রেশার, কিডনি রোগ, ক্যান্সার, বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। মানে তাদের কোমরবিড যে রোগগুলো ছিল সেই রোগগুলোর সাথে এই ওমিক্রন ভ্যারিয়েন্টটা যুক্ত হয়ে তাদের মৃত্যুকে ত্বরান্বিত করেছে। তো এখন পর্যন্ত যদি আমরা দেখি যে জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত এখানে প্রায় 8815 জনের টেস্ট করা হয়েছে। সেখানে মোটামুটি দেখা যাচ্ছে যে 589 জন আক্রান্ত মানে শনাক্ত হয়েছে। আর গত 24 ঘন্টায় যদি আমরা করোনা ড্যাশবোর্ডের দিকে তাকাই, তাহলে 20 জনের উপরে শনাক্ত হয়েছে। আচ্ছা, তো এই ধরনের যে বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে শনাক্ত হয়ে যারা মারা যাচ্ছে তাদের সংখ্যা আগের মতন না, বরং যাদের বিভিন্ন ধরনের মৃত্যু ঝুঁকি সম্পন্ন রোগ ছিল তারাই আক্রান্ত হচ্ছে এবং তারাই বেশি মারা যাচ্ছে। ডক্টর ফাতে আকরাম যেই কথাটি বললেন যে এখানে যারা মারা গেছে তাদের ক্ষেত্রে আরও কিছু রোগ ছিল, শুধুমাত্র কোভিডের কারণে আমরা দেখেছি
20 থেকে 2022 পর্যন্ত মানুষ মারা গেছে, একদম সুস্থ স্বাভাবিক মানুষ। এখনকার চিত্রটি কি একই রকম? এখনকার চিত্রটা কিন্তু আসলে একই রকম না। আমাদের এখন যে ভেরিয়েন্টটা আছে ওমিক্রনের, এই ভেরিয়েন্টটা কিন্তু হাইলি ইনফেকশন বাড়াচ্ছে, কিন্তু এর রোগ তৈরি করার ক্ষমতা কিন্তু কম, সাধারণত মৃদু টাইপের, জটিল টাইপের না। আগের যে ভেরিয়েন্টগুলো ছিল আলফা ডেল্টা, এরা কি করে আমি বলি যে ফুসফুসের নালীকে, শ্বাসতন্ত্রকে দুটো ভাগে ভাগ করায়, আপার শ্বাসতন্ত্র আর লোয়ার, উপরের ভাগের শ্বাসতন্ত্র আর নিচের ভাগের শ্বাসতন্ত্র। এখন যে ওমিক্রনটা এসছে, এটা সাধারণত উপরের শ্বাসতন্ত্রকে এফেক্ট করে, আচ্ছা, যার ফলে দেখা যায় যে এই একটু সর্দি কাশি, গলা ব্যথা, একটু হাঁচি টাচি হচ্ছে, এরকম সমস্যাই হয়। আর আগের যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল, খুবই ডেঞ্জারাস ছিল, ডেল্টা আলফা বিটা যেগুলো ভেরিয়েন্ট ছিল, এরা ওই উপরের শ্বাসতন্ত্রকেও এফেক্ট করতো, অ্যাজ ওয়েল অ্যাজ 5 থেকে 10 দিনের মধ্যে তারা নিচের শ্বাসতন্ত্রে, মানে অ্যালভিওলাই, আমাদের নিচের শ্বাসতন্ত্রকে বলা হয় অ্যালভিওলাইতে অ্যাটাক করতো। তখন এই অ্যালভিওলাই থেকে অ্যাটাক করার পরে ওইখানে ইনফ্লামেশন হয়ে নিউমোনিয়া তৈরি করতো। এটাই হচ্ছে বেসিক পার্থক্য, যে এখনকার ভেরিয়েন্ট উপরের শ্বাসনালীকে আক্রমণ করে, আগেকার ভ্যারিয়েন্টটা উপর এবং নিচের দুটো শ্বাসনালীকে অ্যাভয়েড করে। জটিলতা দেখা দেয় তখনই যখন নিচের শ্বাসনালীকে অ্যাফেক্ট করে। নিচের শ্বাসনালীকে অ্যাফেক্ট করলেই আমাদের নিউমোনিয়া ডেভেলপ করে, তখনই অক্সিজেন স্বল্পতা, তখনই মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। জি, ধন্যবাদ ডক্টর ফাতে আকরাম। যেহেতু স্যার বলছিলেন যে এটি উপরের দিকে বেশি আক্রমণ করছে, কিন্তু তারপরে তো আমরা দেখছি যে মৃত্যু ঘটছে, তো আপনি কি মনে করেন মৃত্যুর পিছনে কারণ কি? এখন যদি আমরা চিন্তা করি যে মৃত্যুর পিছনে, আমি আগেও যেটা বললাম যে যাদের মৃত্যু ঝুঁকি সম্পন্ন রোগ আছে, যারা বয়স্ক, ষাটার্ধ ব্যক্তি, এবং তাদেরই ঝুঁকি সবচেয়ে বেশি। তো এখানে যে ভ্যারিয়েন্টগুলো স্যার বললেন, আমরা যদি চিন্তা করি শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মালদ্বীপ এবং এশিয়া প্যাসিফিক রিজনগুলো, চীন, হংকং, তারপরে আমেরিকা, সব জায়গাতেই এই নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিভিন্ন পাওয়া যাচ্ছে, বিভিন্ন ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বে প্রায় 518টি যে ভ্যারিয়েন্ট আছে, তাদের মধ্যে বর্তমানে আমরা পাচ্ছি LF7, ZN1, তারপরে XFC, XFG, তারপরে NB181, এই ভ্যারিয়েন্টগুলো দিয়ে এখন বেশি আক্রান্ত হচ্ছে। তো এই আক্রান্তের কারণেই যে হচ্ছে রোগীগুলো মারা যাচ্ছে, বিষয়টা তা না। যারা মারা যাচ্ছে তাদের মধ্যে এখন কোমরবিডটাই বেশি, মৃত্যু ঝুঁকি সম্পন্ন রোগগুলোই বেশি, ডায়াবেটিস, প্রেশার, এবং যারা বয়স্ক ব্যক্তি, তাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি। যেমন ধরেন গতকালকেও যিনি মারা গেছেন সিলেটে, ওনার বয়স্ক একজন ব্যক্তি মারা গেছেন, যার হচ্ছে বিভিন্ন রোগ ছিল। তো আমাদের যেটা করতে হবে সেটা তো, যাদের মৃত্যু ঝুঁকি সম্পন্ন রোগ আছে, ডায়াবেটিস, প্রেশার আছে, বা কিডনি রোগ আছে, বা ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। এখন যে যাদের হচ্ছে টিকা দিয়েছে আগে, বর্তমানেও টিকা চলমান আছে, তাদের টিকা দিতে হবে, এবং টিকা দেওয়ার মাধ্যমে তাদের যে বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে তাদের ইমিউনিটিটা বুস্ট আপ করতে হবে। এবং আমরা বলবো যে মৃত্যু ঝুঁকি সম্পন্ন যে ব্যক্তিগুলো আছে, তাদেরকে যদি আমরা একটু সতর্কভাবে রাখি, বা তাদেরকে যদি আমরা চিন্তা করি যে স্বাস্থ্য ঝুঁকি যাতে না আসে, তারা যাতে করোনা থেকে আক্রান্ত না হয়, এই ধরনের পরিবেশে যদি তাদের আমরা রাখতে পারি, তাহলে আমাদের এই নতুন যে ভ্যারিয়েন্ট যেটা আসছে, সেটাতে আক্রান্ত হওয়া এবং মৃত্যু হওয়া দুটোই কমে যাবে। জি, ধন্যবাদ। ডক্টর শেখ শাহিনুর হোসেন, আপনার কাছে জানতে চাই, আমরা একটু আগে শুনছিলাম যে এর উপসর্গগুলো সাধারণত উপরের দিকে বেশি হচ্ছে, এবং সেটি সর্দি কাশির মতোই, আবার ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে একই রকম হচ্ছে। তাহলে পার্থক্য করার কি কোনো উপায় আছে, বা পার্থক্য করার প্রয়োজনীয়তা কতটুকু? আসলে পার্থক্য করার প্রয়োজনীয়তা এখানেই, সিমটম কিন্তু অলমোস্ট সেম। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরও কিন্তু ওই নাক দিয়ে পানি পড়া, বা একটু হাঁচি হওয়া, একটু গলা ব্যথা করা, একটু কাশি হওয়া, শুকনা কাশি। আর এখন যে ওমিক্রন হচ্ছে, সেই ওমিক্রনের উপরের শ্বাসনালীকে করে এফেক্ট করে, সে সর্দি কাশি গলা ব্যথা এটাই হয়। পার্থক্য করার দরকার আছে, কারণ হচ্ছে গিয়ে ইনফ্লুয়েঞ্জা আসলে অত ডিভাস্টেটিং কন্ডিশনে যায় না, মৃত্যু ঝুঁকি কমই থাকে। আর কোভিডে তো যাদের ইমিউনো কম্প্রোমাইজ, যাদের মৃত্যু ঝুঁকি, যাদের কোমরবিড কন্ডিশন আছে, তাদের আসলে মৃত্যু ঝুঁকিতে থেকেই যায়। সেই জন্যে আমরা যদি এই আইসোলেশন করতে পারি, অর্গানিজমটাকে আইসোলেশন করতে পারি, যেটা যদি কোভিড হয়, কোভিড হলে আমি তাকে আলাদা প্রিকশন নিব, তাকে আইসোলেশন করব, তাকে হোম বাইন্ড করব, তাকে মাস্ক পরতে উৎসাহিত করব, এবং স্পেশাল প্রোটেকশনের মধ্যে রাখা যায়, তাহলে এটা যে আমি আগে বললাম যে এটা হাইলি ইনফেকশাস, তাহলে আরেকজনের কাছে ছড়াবে না।
আরেকজনের কাছে যাবে না। সো তাকে আমি প্রপার গাইড করে প্রপার ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করতে পারবো। এই জন্যে অবশ্যই খুবই দরকার যে এটা আসলে ইনফ্লুয়েঞ্জা নাকি এটা কোভিড। জি অবশ্যই। ডক্টর ফাতে আকরাম, আমরা আগের চিত্র যদি তুলনা করি, আগে আমরা দেখেছি যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে এবং সবাই বাসায় একটা পালস অক্সিমিটার রাখছে। এখন এর প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন, যদি এই ধরনের উপসর্গ থাকে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই করোনার ক্ষেত্রে বা কোভিডের ক্ষেত্রে যেটা আমাদেরকে শিখিয়েছে পালস অক্সিমিটারের ব্যবহার, এটা শুধু যে কোভিডের জন্যই করতে হবে বিষয়টা সেরকম না। যারা বাসায় যাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ার মতো রোগ রয়েছে তাদের অবশ্যই একটা পালস অক্সিমিটার রাখা উচিত এবং এটা দেখা উচিত। আর বর্তমানে যেহেতু মূল ফুসফুসটা আক্রান্ত কম হচ্ছে, সেহেতু আমাদের স্যাচুরেশন কমে যাচ্ছে, এরকম সিচুয়েশনে পড়ার ক্ষেত্রে বলা যাচ্ছে যে সেই ধরনের মনিটরিং লাগছে না, কিন্তু তারপর আমাদের সতর্ক থাকতে হবে এবং পালস অক্সিমিটার ব্যবহার করতে হবে, মনিটর করতে হবে। আর যদি আমরা চিন্তা করি আগের চিত্র বর্তমান চিত্র, স্যার যেটা বললেন যে এখন যেহেতু আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন বেশি হচ্ছে এবং আমরা চিন্তা করব যে শুধু আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হচ্ছে বলে যে আমাদের স্যাচুরেশন কমবে না, বিষয়টা কিন্তু তা না। আমাদের হার্টের ডিজিজ যাদের আছে, যাদের হচ্ছে বিভিন্ন হার্ট ফেইলিওরের পেশেন্ট আছে, তারপরে বিভিন্ন সিওপিডির পেশেন্ট আছে, তাদের কিন্তু স্যাচুরেশন, একটা ডিজিজ যদি তাদের কোমরবিড ডিজিজ থাকে তাদের স্যাচুরেশন কমতে পারে। সুতরাং হচ্ছে স্যার যেভাবে বললেন সেভাবে যদি আমরা যদি মনিটরিং করতে পারি এটাই আমাদের জন্য ভালো। এবং অবশ্যই সবার পালস অক্সিমিটার রাখা উচিত এবং আগের মতোই সবাইকে সতর্ক হয়ে মাস্ক ব্যবহার করতে হবে, যারা হাঁচি কাশি আছে তাদের থেকে 3 ফুট দূরে থাকতে হবে এবং অবশ্যই আমরা হাত ধোয়ার কথাটা ভুলে গেছি, সেই হাত ধোয়াটা আবার নতুন করে শুরু করতে হবে। শুধু এখন না, আমাদের সব ক্ষেত্রেই বাইরে থেকে এসে হাত ধোয়া বা কোনো কাজের পরে হাত ধোয়া বা হাঁচি কাশির পরে হাত ধোয়া এবং হাঁচি কাশির যে প্রোটোকলগুলো সেগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। সেটা নিজেদের জন্য না, শুধু কোভিডের জন্য না, শুধু ইনফ্লুয়েঞ্জার জন্য না, এটা আমাদের আসলে অভ্যাসে পরিণত হওয়া উচিত। অবশ্যই আমরা এ নিয়ে আরো কথা বলবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি করোনা নিয়ে। করোনা এবং করোনার পরবর্তী সময় কি কি সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে আস্তে আস্তে জানবো। এখন একটু জানতে চাচ্ছি ডক্টর শেখ শাহিনুর হোসেন আপনার কাছে, আমরা কোভিডের কথা যেহেতু সবসময় শুনলে একটু ভয় পেয়ে যাই এবং আপনি বলছেন এবং আমাদের দুজনই আপনারা বলছেন যে আশ্বস্ত হওয়ার মতো অবস্থায় আছি, খুব বেশি ভয়াবহ না, কিন্তু তারপর যখন মারা যাচ্ছে আমরা তো একটু ভয় পেয়েই যাই। তো যদি কারো ক্ষেত্রে আগে কোনো ধরনের শ্বাসকষ্টের রোগ থাকে তাদের ক্ষেত্রে কি করণীয়? আগের যাদের শ্বাসকষ্ট রোগ আছে, মানে পার্মানেন্ট লাং ডিজিজ আছে, শ্বাসকষ্টের রোগ আছে, তাদের জন্য কিন্তু স্পেশাল কোনো প্রিকশন নাই। তাদের জন্য একটাই উপদেশ, তাদের আগেকার রোগটাকে কন্ট্রোল রাখা। মনে করেন কারোর অ্যাজমা আছে বা সিওপিডি রোগ আছে, সেটাকে যদি সে কন্ট্রোল রাখে, করোনা তাকে কোনো ঝামেলা করবে না। কিন্তু করোনা তাকেই ঝামেলা করবে তার শ্বাসকষ্ট কন্ট্রোলে নাই। অ্যাজমা আনকন্ট্রোল অ্যাজমা আছে, সিওপিডি এক্সারভেশন আছে, তার সিওপিডি রোগের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, ইনফেকশন আছে, এর মধ্যে দিয়ে তার মধ্যে আবার করোনা ঢুকে যায়, তখন কিন্তু এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো যাদের শ্বাসকষ্টের রোগ আছে তারা যদি শ্বাসকষ্টটাকে ওয়েল কন্ট্রোল করে, ওয়েল কন্ট্রোল থাকে, তার রেগুলার যে মেডিকেশন আছে, যে ইনহেলার বা অন্য অন্য যে মেডিকেশনগুলো সে ইউজ করে, সেই মেডিকেশনগুলো ইউজ করে যদি শ্বাসকষ্টটাকে নিয়ন্ত্রণে রাখে, তাহলে কোভিড কোনো সমস্যা তৈরি করবে না। ধন্যবাদ ডক্টর ফাতে আকরাম। আমরা দেখেছি যে কোভিডের ক্ষেত্রে উপসর্গগুলো কি কি এবং তারপরে চলে আসে যে এই রোগটি নির্ণয় করা। রোগটি নির্ণয় করার ক্ষেত্রে একটা বড় বাধা কিন্তু এখন আমাদের দেশে আছে, তা হচ্ছে গিয়ে আগে যেরকম সব জায়গায় চিকিৎসা করার আগে রোগটি নির্ণয় করার জন্য কিট পাওয়া যেত বা বিভিন্ন জায়গায় সেটি সরকারি বা বেসরকারি জায়গায় ছিল, এখন কিন্তু এতটা অ্যাভেলেবেল না। এই ব্যাপারে আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। এখন স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশেই যেখানে আরটিপিসিআর ল্যাব আছে তাদেরকে আরটিপিসিআর ল্যাবকে কাজে লাগিয়ে কিন্তু রোগ শনাক্ত করতে মানে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে এবং আরটিপিসিআর ল্যাবগুলোকে অ্যাক্টিভেটও করা হয়েছে। আচ্ছা। এবং আরটিপিসিআর কিন্তু পরীক্ষা রেগুলারই হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে, কিছু জায়গায় জিন এক্সপার্ট মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে। মানে বিষয়টা এমন যে আমাদের কিন্তু এখন সারা দেশেই রোগ নির্ণয় চলছে। তো এখানে একটা বিষয় আছে যে যেহেতু আমাদের এই সিজনটা ইনফ্লুয়েঞ্জার সিজন,
এবং এই সময় ইনফ্লুয়েঞ্জা রোগী বেশি থাকে। তো আমরা এখানে গণহারে টেস্ট করা হচ্ছে না, যাদের মধ্যে উপসর্গ আছে তাদের টেস্ট করা হচ্ছে। এবং এভাবেই নির্দেশনা কিন্তু অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে যে যাদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে তাদের টেস্ট করা হচ্ছে, এবং এইভাবে কিন্তু সারা দেশে টেস্ট চলছে এবং আমরা খুব দ্রুত ডিটেক্ট করতে পারছি যে কার কোভিড হয়েছে কোভিড হয়নি। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই। অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারা দেশেই করোনার পরীক্ষা চালু হয়েছে এবং রেগুলার হচ্ছে। ডক্টর শেখ শাহিনুর হোসেন, আমরা কোভিডের কথা যখন শুনছিলাম যে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ রোগী যারা আছে তাদের ক্ষেত্রে এর প্রকোপটা বেশি এবং ভয়াবহতা বেশি হওয়ার কথা, বয়সভিত্তিক কি কোনো পার্থক্য আছে যে এরা বেশি ঝুঁকিতে এরা কম ঝুঁকিতে? সাধারণত যাদের বয়স বেশি, 65 বছরের উপরে যাদের বয়স, তাদের একটু ঝুঁকি কিন্তু বেশিই থাকে, কারণ তাদের বডির ইমিউনিটি কম থাকে। ঠিক তেমনি আবার বাচ্চা যাদের 5 বছরের নিচে যাদের বয়স, তাদেরও কিন্তু একটু ঝুঁকি থাকে, এদেরও কিন্তু বডি ইমিউনিটি কম থাকে, তাদেরও ঝুঁকি থাকে। কিন্তু আসলে যে দেখা যায় যে পরিসংখ্যানে দেখা যায় যে যারা বাচ্চা থাকে তাদের অল্পের মধ্যেই সব কিছু ভালো হয়ে যায়, তারা অ্যাফেক্টেড হইলেও এটা সর্দি কাশির মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু বয়স্ক রোগী যারা আফটার 65, এদের দেখা যায় যে এদের বডির ইমিউনিটি তো কমই, এর সাথে তারা কিন্তু মাল্টিপল ডিজিজে ভুগতে থাকে, মাল্টিপল কোমরবিডিটি থাকে, কারোর প্রেশার আছে, কারোর ডায়াবেটিস আছে, কারোর কিডনি ডিজিজ আছে। এই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেশিই থেকে যায়। আচ্ছা, যারা গর্ভবতী নারী আছে তাদের ক্ষেত্রে কি গর্ভবতী নারীদের ক্ষেত্রেও কিন্তু আসলে একটা আছে যে গর্ভবতী নারীরা কিন্তু আমাদের একটা স্পেশাল পপুলেশন। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও কিন্তু তাদের ইমিউনিটি কম থাকে এবং তাদের ফুসফুস এবং হার্টের উপর চাপটা একটু বেশি থাকে, যেমন যেহেতু এখানে তার হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, সো দ্যাট এদের ক্ষেত্রেও কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। প্রপার ম্যানেজমেন্ট যদি করা না যায় তাহলে কিন্তু তাদের কিন্তু এই রোগের জটিলতা বেশি হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। আমরা যদি এই রোগের চিকিৎসার কথা বলি, তার আগে তো অবশ্যই রোগটি নির্ণয় করার ব্যাপার আছে, এবং ডক্টর ফাতে আকরাম বললেন যে এখন বর্তমানে বাংলাদেশ যে সরকার স্বাস্থ্য অধিদপ্তর তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, পাশাপাশি আর কি কি পরীক্ষা করতে হতে পারে? সাধারণত আমরা কোভিড পরীক্ষার জন্য ইউজুয়ালি তো আরটিপিসিআর করা হয়, এখনও যদি বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি, শুরু হয়েছে, আবার শুরু করছে বাংলাদেশ সরকার। আরেকটা টেস্ট করা যায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এটা ইউজুয়ালি সব জায়গায় অ্যাভেলেবেল করা, যদিও এটা লেস স্পেসিফিক বা সেন্সিটিভিটি তার কম, তারপরে আমরা একটা ধারণা করতে পারি এটা। এছাড়া একটা বুকের এক্স রে করতে পারি। আমার যে রোগী সাসপেক্ট হচ্ছে তাকে একটা বুকের এক্স রে, যার বেশি জটিল দেখছি তাকে একটা সিটি স্ক্যানও করতে পারি, এইচআরসিটি করতে পারি। এর সাথে কিছু রক্ত পরীক্ষা করতে পারি, যেমন একটা সিবিসি টেস্ট করা বা একটু ডিডাইমার করা, একটু সিরাম ফ্রেটিন করা, এই সিরেক্টিভ প্রোটিন করা। এটা দেখে রোগের প্রকোপতা জানতে পারি যে আসলে কতটুকু সে সিভিয়ারিটি ডেভেলপ করছে। মোটামুটি এইগুলোই পাওয়া যায়। আরেকটা হয় জেনোম সিকোয়েন্স দেখা, জেনোম সিকোয়েন্সে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় টুকটাক শুরু হয়েছে, করা যাচ্ছে আর কি। ডক্টর ফাতে আকরাম, আপনার কাছে জানতে চাই, আমরা পূর্ববর্তী কোভিডের কথা যখন শুনছিলাম আমরা দেখেছি যে অনেকেই পরবর্তীতে জটিলতায় ভুগছে, যেটাকে বলছে পোস্ট কোভিড লাং ডিজিজ। বর্তমানে যে কোভিডের ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলো দিয়ে কি এরকম চিত্র পাওয়া যাচ্ছে কিনা? বর্তমানে যেভাবে কোভিড ছড়াচ্ছে বা যেভাবে আক্রান্ত হচ্ছে, আমরা সাধারণত মূল ফুসফুস যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখানে এই ধরনের সমস্যা হয়েছে বলে শোনা যায়নি, এখন পর্যন্ত শোনা যায়নি বা জানা যায়নি। তবে যেহেতু বারবার হাঁচি হচ্ছে, নাক দিয়ে পানি ঝরছে, মাথা ব্যথা হচ্ছে, শরীর ব্যথা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেটে সমস্যা হচ্ছে, একটু লুজ মোশন হচ্ছে, ডায়রিয়া টাইপের। তো সাধারণত আমরা ভাইরাস জ্বরের ক্ষেত্রে যে বিষয়গুলো পাই, বর্তমান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সেই বিষয়গুলোই পাওয়া যাচ্ছে। এবং বর্তমান ভ্যারিয়েন্টে কিন্তু আগে যেরকম নাকে গন্ধ পাওয়া যেত না, এই ধরনের কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা, আবার ফুসফুস আক্রান্ত হওয়ার কারণে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহার করতে হয়েছে, বা অনেক রোগ আক্রান্ত হচ্ছে, সবাইকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। এই ধরনের ঘটনাও কিন্তু এখন পর্যন্ত সেভাবে জানা যায়নি। তো আমাদের তবুও সতর্কতা আছে, যেহেতু আমরা একটা বড় ধরনের মহামারী বা আমরা বড় ধরনের অতিমারি ফেস করেছি। অতিমারি ফেস করার কারণে যেটা হয়েছে, জেলা হাসপাতাল, বিভিন্ন উপজেলা হাসপাতালেও এখন অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে, এবং জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল অনেক বিভিন্ন জায়গাতে হাইফ্লো ন্যাজাল ক্যানুলাও আছে। যদি এই ধরনের কিছু ঘটে তাহলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সকল প্রস্তুতি সারা দেশেই আছে।
জি, ধন্যবাদ। ডক্টর শেখ শাহিনুর হোসেন, আপনার কাছে জানতে চাই, এই যে পোস্ট কোভিড লাং ডিজিজ বা কোভিড পরবর্তী সময়ে যে ফুসফুসের সংক্রমণ হচ্ছে, এটির ব্যাপারে বর্তমানে যদিও বলছে যে ডক্টর ফাতে আকরাম যে খুব একটা বেশি না, একটু আগের অবস্থা জানতে চাই যে এটি আসলে কি ধরনের রোগ? আসলে পোস্ট কোভিড লাং ডিজিজ যেটা হয়, যে হিলিং প্রসেস হয়, একসময় তো ভালো হয়, ভালো হওয়ার পরে এটা আসলে ফাইব্রোসিস ডেভেলপ করে। ফাইব্রোসিস কিন্তু আলটিমেটলি একটা হিলিং প্রসেস। এই ফাইব্রোসিসের মাধ্যমে আমার কোভিডটা ভালো হয়ে গেছে, কিন্তু এটা লাংসকে পার্মানেন্টলি কিছু ড্যামেজ তৈরি করে দিয়ে যায়। এই লাংয়ে পার্মানেন্ট যখন ড্যামেজ তৈরি করে দেয়, তখন দেখা যায় যে লাংসের যে নর্মাল কাজ, সংকোচন প্রসারণ করা, সংকোচন প্রসারণের ক্ষমতা কমে যায়, যার ফলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান, এটা আসলে ইমব্যালেন্স হয়ে যায়। তখন দেখা যায় যে এই রুগীটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অক্সিজেন সাপ্লাই তার কমে যায় অনেকটা। এর আগে আমরা আইএলডি টাইপের একটা রোগ আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই টাইপের সমস্যাগুলো দেখা যায়, মানে ফাইব্রোসিস হয়ে তার মধ্যে দিয়ে অক্সিজেনের আদান প্রদান কমে যাচ্ছে। তার মানে কি তার অক্সিজেন লেভেল কমে যায়? তার মধ্যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, রুগীটা হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠতে গেলে কষ্ট হচ্ছে। যখনই আমার অক্সিজেন ডিমান্ড লাগে, আমার হাঁটতে গেলে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, কিন্তু আমার ফুসফুসে অক্সিজেনটা সাপ্লাই দিতে পারছে না, তখনই তার শ্বাসকষ্ট হচ্ছে। মানে মূল কথা, ফাইব্রোসিস হওয়ার জন্যে ফুসফুসের ভিতর দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানগুলো বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে আমার শরীরে যতটুকু অক্সিজেনের দরকার সেই অক্সিজেনটুকু আমি পাচ্ছি না, তখনই আমার শ্বাসকষ্ট হচ্ছে, তখনই আমি হাঁপিয়ে যাচ্ছি, কাশি হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাটি কতদিন পর্যন্ত থাকতে পারে? এটা আসলে দেখা যায় যে খুব বেশি যে আছে তা কিন্তু না। আমরা যে লং কোভিডে যে গতবার যে আমরা দেখেছিলাম, দেখা গেছে যে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত তারা ছিল, তারপর কিন্তু আলটিমেটলি ভালো হয়ে গেছে, যদি কিনা তার আগের কোনো প্রি এক্সিস্টিং লাং ডিজিজ না থাকে। দেখা গেলো যে তার একটা প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আগের থেকে আছে, তার ব্রঙ্কিয়াক্টাসিস আছে বা সিওপিডি আছে, তাদের কিন্তু জটিলতা কিন্তু বেশিই থেকে গেছে। আর কিন্তু আমাদের যার ফ্রেশ লাং ছিল, শুধুমাত্র কোভিড দিয়ে তার লাং ড্যামেজ হয়েছে, এইগুলো কিন্তু ম্যাক্সিমামই ভালো হয়ে গেছে, খুব লিমিটেড সংখ্যায় খারাপ আছে, এছাড়া কিন্তু ভ্যাকসিনই ভালো হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে যে ওমিক্রন দিয়ে আমাদের যে ইনফেকশনগুলো হচ্ছে, এটা কিন্তু আসলে বলার সময় এখনও আসেনি, কারণ যেহেতু এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন, এটা লোয়ার যায় না, নিউমোনিয়ার সম্ভাবনা কম, সেহেতু লাং ড্যামেজের সম্ভাবনাও কম। সেক্ষেত্রে এটা বলার কিন্তু এখন সময় আসেনি যে বর্তমান প্রেক্ষাপটে এদের লং কোভিড হবে কিনা বা হওয়ার সুযোগ আছে কিনা। জি, ধন্যবাদ। ডক্টর ফাতে আকরাম, আপনার কাছে একটু জানতে চাই, আমরা কোভিড নিউমোনিয়ার কথা শুনেছি, আমরা জানি যে অন্যান্য বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে। 2 ধরনের নিউমোনিয়া কি আসলে একই ধরনের উপসর্গ নিয়ে আসে, নাকি এখানে কোনো পার্থক্য করা সম্ভব? সাধারণত নিউমোনিয়ার সাথে আমাদের সারা দেশের মানুষই অভ্যস্ত, এবং বলা যায় যে বাচ্চা বুড়ো থেকে শুরু করে সবাই জানে যে নিউমোনিয়া একটা ফুসফুসের রোগ, এবং যে নিউমোনিয়াতে আমরা দেখে অভ্যস্ত সেটা আসলে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, যেটাকে আমরা লোবার নিউমোনিয়া বলে থাকি। দেখা যায় যে আমরা ফুসফুসের এক্সরে করে একটা জায়গায় সুন্দরভাবে সাদা হয়ে আছে, কনসলিডেশনটা পেয়ে থাকি। তো কোভিডের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের নিউমোনিয়া ফেস করিনি। কোভিড যেহেতু ভাইরাসজনিত একটা নিউমোনিয়া ছিল, কোভিডের ক্ষেত্রে দেখা গেছে যে পুরো ফুসফুসটাই আক্রান্ত হয়েছে এবং পুরো ফুসফুসেই ছড়িয়ে গেছে, এবং স্যার যেটা বললেন যে ফাইব্রোসিস ডেভেলপ করেছে পুরো ফুসফুসেই। তো এই ধরনের রোগী আমরা বেশি পেয়েছি। তো ভাইরাস দ্বারা যে নিউমোনিয়া হয় এবং ব্যাকটেরিয়া দিয়ে যে নিউমোনিয়াটা হয়, দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ব্যাকটেরিয়া নিউমোনিয়াতে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করলেই দেখা যাচ্ছে যে নিউমোনিয়াটা রিকভার হয়ে যাচ্ছে, এবং যেটা আমরা রেগুলার ফেস করি ব্যাকটেরিয়াজনিত যে নিউমোনিয়া, সেটাতে যে কাশি হয়, কাশির সাথে যদি দেখা যায় যে এটা রাস্টি স্পুটাম আমরা বলি, হালকা রক্তের মতো রঙের কাশি বের হয়, কফটা বের হয়, এবং বুকে ব্যথা করে, অনেক বেশি জ্বর আসে, এবং রোগীটা কাহিল হয়ে যায়, যেটা সাধারণত নিউমোনিয়াতে আমরা পাই। এবং আমরা যেটা বেশি পাই যে হচ্ছে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া রোগটা বেশি, এবং এতে কিন্তু আমরা অভ্যস্ত। আমরা যখনই নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছি, সবাই আমরা বুঝতে পারি যে আমাদের ফুসফুসের সমস্যা হয়েছে, নিউমোনিয়া হয়েছে, আমরা দ্রুত ডাক্তারের কাছে যাচ্ছি, ট্রিটমেন্ট নিচ্ছি, ভালো হয়ে যাচ্ছে। কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা যেটা ফেস করেছি সেটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা ছিল। ফুসফুস আক্রান্ত হতো, দীর্ঘদিন অক্সিজেনের নিয়ে থাকতে হতো, এবং আস্তে 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 রোগীটা রিকভারের দিকে গেছে। তো ভাইরাসজনিত নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের যেরকম অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করতে হয়, ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়।
আবার কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গাস দ্বারাও হতে পারে এই ধরনের সংক্রমণ, সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল ইউজ করা হয়। তো যেটাই হোক না কেন সবকিছুরই চিকিৎসা আছে। আমাদের যে সচেতনতা জরুরি যে নিউমোনিয়া আক্রান্ত হলেই সেটা যে ধরনের নিউমোনিয়া হোক না কেন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং দ্রুত বুকের এক্সরেটা করতে হবে। জি অবশ্যই। তো অবশ্যই চিকিৎসা দেওয়ার জন্য কিছু কিছু পরীক্ষা করতে হয়। তো এই যে বুকের এক্সরের কথা, এটির ক্ষেত্রে কি পার্থক্য থাকে? ডক্টর শেখ শাহিনুর হোসেন আপনার কাছে জানতে চাই, কোভিডের ক্ষেত্রে কি রকম, অন্যান্য নিউমোনিয়ার ক্ষেত্রে কি রকম পার্থক্য সাধারণত আমরা এক্সরেতে পাই? আমরা যদি গোল্ড স্ট্যান্ডার্ড চিন্তা করি, আসলে এক্সরে দিয়ে কিন্তু পার্থক্য করা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু যদি লোবান নিউমোনিয়া, আমরা যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার কথা বলি, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া কিন্তু আসলে এক্সরেতে খুব সুন্দর দেখা যায়। যে কোনো একটা লোবকে ইনভলভ করে, যে কোনো একটা সাইটকে ইনভলভ করে, সেখানে দেখা যায় সাদা হয়ে আছে। আর কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রে এটা একটা ভাইরাল ডিজিজ, এটা কিন্তু দুই পাশের ফুসফুসকে এফেক্ট করে। কখনো কখনো পুরো ফুসফুসে থাকতে পারে, কখনো কখনো প্যাচি, কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নেই, বাট এটা ইনভলভমেন্ট ইউজুয়ালি দুই পাশে হতে পারে। আবার অন্য অন্য যে ভাইরাস নিউমোনিয়া হয়, এইগুলোকে আমরা ইনফিল্ট্রেটিভ ডিজিজ, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আছে, পুরো ফুসফুসেই আছে। আবার ফাঙ্গাসও যদি হয়, ফাঙ্গাসও কিন্তু দুই পাশের ফুসফুসেই ইউজুয়ালি ইনভলভ হয় এবং ইনফিল্ট্রেশন থাকে বিভিন্ন জায়গায়। কিন্তু এটা পার্থক্য করতে গেলে সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে এটা আমার সিটি স্ক্যান, এইচআরসিটি। এইচআরসিটি করলে আমরা খুব সুন্দর দেখতে পারবো, যেমন আমরা একটা কনসলিডেশন দেখতে পারবো, মানে পুরো একটা লোব ধরে সাদা হয়ে আছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে। কোভিডের ক্ষেত্রে দেখা যায় গ্রাউন্ড গ্লাস অপাসিটি দেখা যাচ্ছে, কখনো কখনো প্যাচি, কখনো কখনো হোললান, আর ভাইরাসের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার শুধু ফ্র্যাঙ্ক ভাইরাস যদি হয় সেক্ষেত্রে দেখা যায় ইনফেক্টিভ ডিজিজ, সমস্ত ফুসফুসে ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার যদি ফাঙ্গাস হয়, ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায় যে দুই পাশের ফুসফুসে ইনভলভ করে, আবার কখনো কখনো দেখা যায় ছোট্ট একটা গর্ত হয়ে আছে, একটা ক্যাভিটি হয়ে আছে। এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে কোনটা ভাইরাস, কোনটা ফাঙ্গাস, কোনটা নিউমোনিয়া কোভিড, আর কোনটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। এখন টিভির নিয়মিত আয়োজনে আমাদের সাথে আছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস। আজকে আমরা কথা বলছি করোনা নিয়ে, করোনার বর্তমান অবস্থা নিয়ে আমরা একটু একটু করে জানছি। ডক্টর ফাতে আকরাম, আপনার কাছে একটু জানতে চাই, আমরা সবসময় চিন্তা করি যে কি হবে, চিকিৎসাটা কিভাবে করতে হবে, তো এখন বর্তমানে যে করোনা হয়েছে সেক্ষেত্রে চিকিৎসা কিভাবে আগাতে হয়? বর্তমানে যে করোনাটা আমরা পাচ্ছি সেটা সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নাকে হাঁচি, সর্দি, তারপরে মাথা ব্যথা, এই ধরনের রোগ নিয়ে আসছে। গলাতে একটু খুসখুস ভাব বা গলা ব্যথা নিয়ে আসছে, এবং সাথে একটু হালকা পেটের কিছু সমস্যা নিয়ে আসছে, লুজ মোশন টাইপের নিয়ে আসছে। তো প্রথমত জরুরি হচ্ছে যে কোনো ভাইরাল ফিভারের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের যে জ্বর কমানোর জন্য যে ওষুধগুলো সেগুলো খেতে বলি, এবং সর্দির যে ওষুধগুলো সেগুলো খেতে বলি। সর্দি কাশির জন্য যে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধই ব্যবহার করি সেটা খেতে বলি। এবং ভাইরাসের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ঘন ঘন পানি খেতে হবে বা হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, এটা আমরা সবসময় বলে থাকি। এবং এটা সব ধরনের ভাইরাস রোগের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আচ্ছা। এবং সবাই কিন্তু এটাতে অভ্যস্ত, সবাই ভাইরাল ডিজিজের শুরুতেই ডাক্তারকে না জেনেই নিজে নিজে ট্রিটমেন্ট শুরু করে। এই জন্য আমাদের যে সমস্যাটা হয় যেটা হচ্ছে যে আসলেই কোভিড বা করোনা, সেই ধরনের রোগীটা আমরা যখন পাই তখন তাদের সেই কোভিডের প্রাইমারি স্টেজটা তারা পার করে আসে। তো সবাই আসলে নিজের ট্রিটমেন্ট নিজেই শুরু করে, শুরুতেই ডাক্তারের কাছে যায় না। তো যেটাই করুক না কেন আমরা বলবো যে সতর্কতাটা লাগবে। এবং এই ভাইরাল ডিজিজের ক্ষেত্রে আমরা আগেও যা বলেছি এবং এখনও যা বলছি সেটা হচ্ছে যে ফ্লুইড ইনটেক করতে হবে, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শে খেতে হবে, এবং হাঁচি কাশিতে আমরা যে সতর্কতাগুলো অবলম্বন করি সেই সতর্কতাগুলোই নিতে হবে। আর সাথে কি অ্যান্টিভাইরালের কোনো ভূমিকা আছে কিনা? যদি আমরা দেখি যে আক্রান্ত হওয়ার সাথে সাথেই যদি সে ডাক্তারের কাছে আসে এবং রোগী যদি রোগ শনাক্ত হয়, সেই ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিভাইরালের কিছু রোল থাকে। কিন্তু সাধারণত আমাদের কাছে রোগী একদম শুরুতেই আসে না, এবং শুরুতে যদি আসে তাহলে আমরা আগে হচ্ছে আমাদের যে অধিদপ্তরের প্রোটোকল যে এবং
যে ফুসফুসের আমাদের বক্ষব্যাধির যে প্রোটোকলটা ছিল যে রেমডেসিভির দেয়া, সেটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারি যে রোগীগুলো একদম আর্লি স্টেজে আমাদের কাছে আসবে। কিন্তু সাধারণত আর্লি স্টেজের পরে আমাদের কাছে আসে, 5 দিন পরে 10 দিন পরে রোগী আছে। সেই ক্ষেত্রে আসলে যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি না বা অ্যাপ্লাই করলেও যে খুব বেশি ভাইরাসের যে লোডটা কমবে সেটাও হয় না পরবর্তী সময়। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একদম আর্লি স্টেজে ডায়াগনোসিস হওয়া এবং আর্লি স্টেজে ট্রিটমেন্ট শুরু করা। তার মানে কি সবাইকে দিতে হবে অ্যান্টিভাইরাল, নাকি এখানে কোনো ভাগ আছে? আমরা এখানে দেখব যে যাদের কোমরবিড কন্ডিশন আছে, যাদের ক্ষেত্রে দেখব যে তাদের মৃত্যু ঝুঁকি বেশি আছে বা তাদের যে কোভিডের আক্রান্ত হওয়ার যে সাইন সিমটমগুলো সেগুলো প্রকটভাবে দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরালটি ইউজ করতে পারবো। তার মানে সিভিয়ার কেসের ক্ষেত্রে আমরা বলবো যে অ্যান্টিভাইরাল ভূমিকা রাখতে পারে। ডক্টর শেখ শাহিনুর হোসেন, আপনার কাছে জানতে চাই, আমরা কোভিডের চিকিৎসার ক্ষেত্রে দেখেছি যে প্রথম দিকে যখন অ্যান্টিভাইরাল ছিল না তখন অনেক অনেক ধরনের ওষুধ খাওয়া হতো এবং সেই ওষুধগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কার্যকারিতা হয়তো আছে বলেও বিভিন্ন গবেষণার মধ্যেও তুলে এসেছে। একটি গুরুত্বপূর্ণ ঔষধ প্রায় সবাইকেই দেওয়া হতো, তা হচ্ছে স্টেরয়েড। বর্তমানে যে অবস্থা চলছে কোভিডের, সেখানে কি এই ধরনের আগের মতো ঔষধি গ্রহণ করতে হবে কিনা? আমি তো আগেই বলেছি যে এটা সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা উপরের শ্বাসনালীকে এফেক্ট করে। যদি উপরের শ্বাসনালীতেই সীমাবদ্ধ থাকে সেই ক্ষেত্রে আসলে স্টেরয়েড দেওয়ার কোনো রোলই নাই। এখানে জাস্ট মৃদু টাইপের যদি কোভিড হয়, সর্দি কাশি, একটু গলা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, একটু গরম পানির ভাপ টাপ টানা, এগুলো আর কি ট্রিটমেন্ট। মাঝারি থেকে তীব্র আকারের যদি কোভিড আক্রান্ত হয়, মানে পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করছে অথবা তার শ্বাসকষ্ট ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে স্টেরয়েডের দেওয়াই উচিত, ডেক্সামেথাসোন আসলে দেওয়া উচিত। এছাড়াও যাদের পূর্বের শ্বাসকষ্টের রোগ আছে, মনে করেন কারোর অ্যাজমা আছে, কারোর সিওপিডি আছে, ব্রঙ্কাইটিস আছে, যারা তাদের এমনি শ্বাসকষ্ট আছে সাথে কোভিডের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, তাদের আসলে ইনভেরিয়েবলি তার সিমটম রিলিফ করার জন্য স্টেরয়েড দেওয়া দরকার আছে। এটি কি রোগী বাসায় বা আমাদের দেশে একটি প্রবণতা আছে যে ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে এবং নিজে থেকেই গ্রহণ করে, সেই ব্যাপারটি কি আপনি কি মনে করেন? অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। স্টেরয়েড তো অবশ্যই না, স্টেরয়েড আমাদের ইমিউন সাপ্রেস করে। সো এই হ্যাপাজার্ট ওষুধ খাওয়া যাবে না, ডাক্তার যদি প্রেসক্রাইব করে সেই ক্ষেত্রেই কেবলমাত্র দেওয়া যেতে পারে। ধন্যবাদ ডক্টর ফাতে আকরাম। আমরা যেমন শুনলাম যে বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ যেমন আজমা, হাঁপানি ইত্যাদির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যারা ডায়াবেটিক রোগী আছে, যাদের কিডনির রোগ আছে, এরকম রোগীদের ক্ষেত্রে আপনি প্রথমে বলেছিলেন যে সাবধানতা অবলম্বন করতে হয়। কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? যে কোনো রোগের ক্ষেত্রেই আমাদের যেটা দেখতে হবে সেই রোগটা যাতে আর না বাড়ে, আবার হচ্ছে সেই রোগে আক্রান্ত অবস্থায় অন্যান্য রোগে যাতে আক্রান্ত না হয়। তো আমরা যেটা দেখেছি এবং এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, যারা ডায়াবেটিসের রোগী, যাদের হাইপারটেনশন আছে, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, ক্রনিক লিভার ডিজিজ আছে, ক্যান্সার আছে, বা হচ্ছে কেমো পাচ্ছে, ক্যান্সার রোগী কেমো পাচ্ছে, রেডিওথেরাপি পাচ্ছে, এদের ইমিউন সিস্টেমটা কিন্তু যথেষ্ট দুর্বল থাকে এবং দুর্বল ইমিউন সিস্টেমে তার এই ধরনের যে কোনো ধরনের ভাইরাস বা যে কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, যেটা সংক্রমণ রোগ। শুধু যে ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে সেটা না, দেখা যাচ্ছে যে যক্ষা রোগীর সংস্পর্শে আসছে, যেটা হচ্ছে বায়ুবাহিত যে রোগগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তার খুব দ্রুত আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এখানে সতর্কতাটা অবশ্যই যে রোগীটা এরকম মৃত্যু ঝুঁকি সম্পন্ন রোগ নিয়ে বেঁচে আছে, তার কাছ থেকে যারা হচ্ছে এই ধরনের হচ্ছে শ্বাসনালীর সংক্রমণ নিয়ে ঘোরাফেরা করছে তাদেরকে একটু দূরে রাখা, তাকে একটু আইসোলেট রাখা, এবং যারা এই ধরনের ঝুঁকিতে আছে তাদেরও উচিত মাস্ক ব্যবহার করা এবং 3 ফুট দূরত্ব মেনটেন করা, হাঁচি কাশি রোগ মানে আক্রান্ত মানুষের কাছ থেকে 3 ফুট দূরত্ব মেনটেন করা, এবং তাকেও হচ্ছে সতর্ক থাকা, হাত ধোয়া বা পরিষ্কার থাকা, এগুলো সবই গুরুত্বপূর্ণ। এগুলো আগেও ছিল, এখনও আছে, এবং এই ধরনের যে নিয়মগুলো সেটা আমাদের সারা জীবনই মেনে চলতে হবে এবং এটাতে আমাদের অভ্যস্ত হতে হবে। অবশ্যই এই ব্যাপারে তো আসলেই অন্য কোনো উপায় নেই এবং আমাদের সবসময় এই ধরনের কফ এটিকেট মেনটেন করতে হবে। ডক্টর শেখ শাহিনুর হোসেন, আপনার কাছে জানতে চাই, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যদি সর্দি কাশি হচ্ছে বা একটু গলা ব্যথা হচ্ছে, অনেকে অ্যান্টিবায়োটিক সেবন করে। এই ব্যাপারটি কোভিডের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য এবং কোভিডের বাইরে যে অন্যান্য নিউমোনিয়া আছে তার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য? প্রথম কথা হচ্ছে কোভিড একটা ভাইরাস রোগ, আর অ্যান্টিবায়োটিক দেওয়া হয় হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া এগনেস্টে। আচ্ছা,
এটা সহজ কথা যে অ্যান্টিবায়োটিক ফর ব্যাকটেরিয়া, আর কোভিড হচ্ছে ভাইরাস, এখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো সুযোগই নাই। সো আমাদের যদি মৃদু টাইপের হয়, কোভিড হয়, সেক্ষেত্রে আমাদের কিছুই করতে হবে না। আমরা জাস্ট শুধুমাত্র একটু না পাটা একটু প্যারাসিটামল খাওয়া, একটু অ্যান্টিহিস্টামিন খাওয়া, অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি অন্য নিউমোনিয়া হয়, অন্য নিউমোনিয়ার ক্ষেত্রে আমাকে ক্লাসিফাইড করতে হবে যে আসলে এটা কি ভাইরাস নাকি এটা ব্যাকটেরিয়াল নাকি এটা ফাঙ্গাস। যদি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়, ব্যাকটেরিয়া হলে অবশ্যই এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। যদি ভাইরাল নিউমোনিয়া হয়, ভাইরাল নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যান্টিভাইরাল দেওয়া হয়। আর যদি ফাঙ্গাস হয়, ফাঙ্গাস নিউমোনিয়া হয়, তাহলে আমাদের অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিতে হবে। জি, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরো কথা বলবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি কোভিড বা করোনা নিয়ে। ডক্টর ফাতে আকরাম, আমরা বিভিন্ন ধরনের কারণ শুনলাম, আমরা জানলাম যে বিভিন্ন ধরনের কারণের পিছনের গল্প এবং চিকিৎসার অংশ আমরা জানলাম, কিন্তু সবসময় একটি কথা আপনাদের আলোচনার মাধ্যমে উঠে এসেছে, তা হচ্ছে সচেতনতা বাড়াতে হবে এবং কিছু কিছু নিয়ম কানুন মানতে হবে। এবং নিয়ম কানুনের মধ্যে একটি কথা আগে আমরা শুনেছি, তা হচ্ছে গিয়ে কোভিডের ভ্যাকসিন নেওয়া। এবার এই অবস্থায় ভ্যাকসিনটা কতটুকু কার্যকর? আগে যে ভ্যাকসিন যারা দিয়েছে তাদের যে ভ্যাকসিনটা আছে সেটা কি এখনো কার্যকর কিনা? প্রথমত আমরা যদি বলি যে ভ্যাকসিন আবিষ্কারের পরেই কিন্তু কোভিডের যে অতিমারিটা সেটা আস্তে 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 কিন্তু আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু কমে এসেছে, এবং বর্তমান যে ভ্যারিয়েন্টের কারণে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে না, এটারও কিন্তু ইফেক্ট সেই ভ্যাকসিনই। সুতরাং যে এই ভ্যাকসিনটার কিন্তু অবশ্যই কার্যকারিতা আছে, উপকারিতা আছে, এবং ভ্যাকসিনের কিন্তু একটা বুস্টার ডোজ বলে একটা বিষয় আছে। তো যারা ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছে তাদেরও বুস্টার ডোজ দিতে হবে। যারা এখন পর্যন্ত ভ্যাকসিন নেয়নি তাদের নতুন করে ভ্যাকসিন নেওয়া শুরু করতে হবে। কারণ আমরা যদি ইনফ্লুয়েঞ্জার কথাও চিন্তা করি, ইনফ্লুয়েঞ্জা কিন্তু অনেক আগে থেকে পুরো বিশ্বে এরকম ভাবে ভ্যাকসিন যেহেতু চালু হয়েছে, এবং আমরা যদি চিন্তা করি যে করোনার আগেও কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে সারা বিশ্বে অনেক মানুষ মারা গিয়েছিল। জি, আমরা সেটা দেখেছি বিংশ শতাব্দীর শুরুতে। এবং সেই ইনফ্লুয়েঞ্জাও কিন্তু এখন প্রকোপ কমে এসেছে। তারপরও কিন্তু আমরা যাদের বিভিন্ন ধরনের ক্রনিক লাং ডিজিজ আছে তাদেরকে পরামর্শ দিই প্রতি বছরই একটা করে ভ্যাকসিন নিতে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে। ঠিক সেভাবে যারা কোভিডের ঝুঁকিতে আছে তাদেরকেও আমরা পরামর্শ দিই কোভিডের একটা বুস্টার ডোজ নিতে বা কোভিড ভ্যাকসিন নিতে। কিন্তু কোভিডের ক্ষেত্রে যে বিষয়টা, পুরো বিষয়টা সরকারিভাবেই দেওয়া হয়, সরকারিভাবেই মেনটেন করা হয়। সম্প্রতি কোভিড ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার বলেছে যে সারা দেশে প্রায় 17 লাখ প্লাস ভ্যাকসিন রয়েছে, এবং ভ্যাকসিনটা আবার নতুন করে দেওয়া শুরুও হয়েছে, এবং সারা দেশেই কিন্তু এখন ভ্যাকসিনের প্রোটোকল অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যাদের 60 মানে 60-এর উপরে যাদের বয়স, যারা গর্ভবতী নারী এবং যারা মৃত্যু ঝুঁকিতে আছে, তারা যাতে এই ভ্যাকসিনটা গ্রহণ করে। তো আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের ভ্যাকসিনের ডোজটা নেওয়া উচিত এবং নিকটস্থ ভ্যাকসিন সেন্টারে যোগাযোগ করা উচিত যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে, 60 বছরের বয়স, মৃত্যু ঝুঁকি এবং গর্ভবতী নারী। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর শেখ শাহিনুর হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, প্রতিরোধের পিছনে আর কি কি ভূমিকা আমাদের দর্শকদের রাখতে হবে? আগেও আমরা যে কাজগুলো করেছি ঠিক ওই কাজগুলো যদি আবার করি, যেমন ভিড় এড়িয়ে চলা, যেখানে অনেক মাস গ্যাদারিং হচ্ছে ওই গ্যাদারিংটাকে যতটুকু এড়িয়ে চলা যায়। কোনো রোগী যদি ইনফেক্টেড থাকে বা কোনো রোগী যদি দেখেন যে আমরা সর্দি কাশি হচ্ছে, তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা, অ্যাটলিস্ট মিনিমাম 3 ফুট ডিস্টেন্স মেনটেন করে চলা। নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে হাত ধোয়া 20 সেকেন্ড মিনিমাম। আগে আমরা অনেকবারই বলেছি 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, হাত পরিষ্কার রাখা। ময়লা হাত যেন কখনোই নাকে বা মুখে টাচ না করা, অপরিচ্ছন্ন জায়গায় হাত না দেওয়া, রেগুলার নিয়মিত মাস্ক পরা, এবং মাস্কটা যে ডিসপোজ করব বা টিস্যু ব্যবহার করলে এই টিস্যুগুলোকে একটা ঢাকনাওয়ালা ইসের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে ফেলে দেওয়া, আর সবসময় মাস্ক পরিধান করা।
এই কাজগুলো যদি যখন আমরা ইনফেক্টেড হবে কেউ, তাকে যদি বাসায় রেখে আইসোলেশনে রাখি এবং মনিটরের মধ্যে রাখি, তাহলে কিন্তু এর বিস্তার কিন্তু রোধ এমনি হয়ে যাবে। এবং এর সাথে এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে এবং গণমাধ্যমগুলো রয়েছে, তাদের কি ভূমিকা আপনি মনে করেন পালন করা উচিত? সোশ্যাল মিডিয়া যেটা করতে পারে, এই সচেতনতা বৃদ্ধি। আমরা কি করব? সবচেয়ে মজার ব্যাপার, আমি আজকে যখন এই স্টুডিওতে আসছি, এসেই দেখলাম এখন টিভির নিচে কিন্তু ট্রল হচ্ছে। তারা কিন্তু বারবার লিখতেছে যে নিয়মিত হাত ধোয়া, সর্দি কাশি হলে মাস্ক পরা, আইসোলেশনে থাকা, ভিড় এড়িয়ে চলা। এটা কিন্তু এখন টিভিতে দেখলাম, আমি একটু আগেই দেখলাম। এরকম যদি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াগুলো, সমস্ত টিভিতে যদি এই নিচে ট্রল করে দেয় যে কোভিডের সময় এই নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, তাহলেই কিন্তু হয়। পেপার মিডিয়াগুলোতে যেগুলো আছে, পত্রিকাগুলোতে যদি প্রতিদিন একটা করে কলাম লিখে বা একটা করে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আপনারা এইভাবে জীবনযাপন করেন, এইভাবে চলেন, কোভিড সম্পর্কে সচেতনতা যদি বৃদ্ধি করে, তাহলে কিন্তু এটা থেকে মুক্ত পাওয়া যায়। কিছু কিছু সোশ্যাল কিছু কাজ করা যেতে পারে। মনে করেন একটা স্কুলে প্রতিদিন অ্যাসেম্বলি হচ্ছে, স্কুলে হেডমাস্টার যদি এই অ্যাসেম্বলি দাঁড়িয়ে সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে যে এখন আবার কোভিড শুরু হচ্ছে, তোমরা কিন্তু এইভাবে জীবনযাপন করো, সবাই মাস্ক পরো, কেউ অসুস্থ হলে কেউ স্কুলে আসবে না, বাসায় অপেক্ষা করো, তোমার সর্দি কাশি ভালো হলে তখন তুমি আবার আসবে, আর যার সর্দি কাশি আছে তার থেকে দূরে দূরে থাকবে, নিয়মিত হাত ধোবে, মাস্ক পরবে। আবার সমাজে দেখেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, বা বিভিন্ন উপাসনালয় আছে। আপনি মসজিদের ইমাম সাহেব যদি একটা জুম্মার নামাজ পড়ে বা যে কোনো একটা নামাজের পরে যদি এরকম একটা ছোট্টখাটো একটা বক্তৃতা দেয় যে এখন আবার কোভিড হচ্ছে, আপনারা কিন্তু সাবধানে থাকেন, যার একটু সর্দি কাশি আসবেন সে আপাতত মসজিদ আসা থেকে বিরত থাকেন, আপনি বাসায় বসে নামাজ পড়েন, আইসোলেশনে থাকেন, তাহলে কিন্তু এইভাবে সামগ্রিকভাবে সবাই যদি আমরা একসাথে কাজ করি, তাহলে কিন্তু কোভিড প্রতিরোধ করা সম্ভব। অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।